লেখক প্রলয় কুমার নাথের মানসীর প্রেম। উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম, নাম বনমালীপুর। চারদিকে সবুজের সমারোহ, দূরে নীলচে পাহাড়ের রেখা দেখা যায়। সকালে কুয়াশা নেমে আসে মাঠের বুক জুড়ে, যেন সাদা তুলোর চাদর পাতা। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে চিকন এক কাঁচা রাস্তা, দুধারে বাঁশবন, তালগাছ আর শিউলি গাছের সারি। সন্ধ্যা নামলেই কুয়াশার সঙ্গে মিশে বাজে দূরের মন্দিরের ঘণ্টা। মাঝে মাঝে শোনা যায় পুকুর পাড়ের ব্যাঙের ডাক। মানুষগুলো সরল পরিশ্রমী, চাষবাসে দিন কাটে তাদের। গ্রামের এক প্রান্তে আছে পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। এখানে সকাল মানেই মধুর পাখির কলতান, গরুর ঘণ্টার টুংটাং, আর মাটির ঘ্রাণে ভরা এক শান্ত নিরুপদ্রব জীবন। আজ এই গ্রামে প্রথম পা রাখল গ্রামের স্কুলের এক নতুন শিক্ষিকা, মানসী রায়। মানসী রায় বয়সে ৩০-এর কোঠায়, মাঝারি গড়নের শান্ত মুখশ্রী। গায়ের রং ফর্সা নয়, আবার একেবারে শ্যামলাও নয়। একটা কোমল উষ্ণতা আছে তাতে। তার চোখ দুটো গভীর, যেন অনেক কথা লুকিয়ে রাখে। চশমার কাছে মাঝে মাঝে সেই চোখের বুদ্ধিদীপ্ত ঝলক ধরা পড়ে। চুল বাঁধা থাকে পরিপাটি খোপায়, কপালে ছোট্ট টিপ, আর মুখে সদা এক মৃদু হাসি, যে হাসি আত্মবিশ্বাসের, বিনয়ের নয় শুধু। মানসী রায়ের মুখে এমন এক সংযত সৌন্দর্য, যা প্রথম দেখায় নয়, ধীরে ধীরে মুগ্ধ করে নেয়। নিজের সমস্ত লাগেজপত্র নিয়ে মানসী গ্রামের পথ ধরে এগিয়ে গেলেন গ্রামের শেষ প্রান্তে, যেখানে রয়েছে এই গ্রামের পুরনো জমিদার বাড়ি। সেখানে এখন আর কেউ থাকে না। এই বাড়ির পাশে রয়েছে আরেকটি পুরনো ৩ তলা বাড়ি। জমিদারদের কোনো এক আত্মীয়ের বাড়ি ছিল এটা, এখনো বেশ রক্ষণাবেক্ষণ করা। এই বাড়িটাই থাকার জন্য ভাড়া নিয়েছে মানসী। বাড়ির মালিক অবশ্য কলকাতায় থাকেন। তিনি বাড়ির চাবি আগেই মানসীকে দিয়ে রেখেছিলেন। দরজার তালা খুলতে খুলতে পাশেই অবস্থিত জমিদার বাড়িটির দিকে নজর গেল মানসীর। ৩ তলা ভগ্নপ্রায় জমিদার বাড়িটি। একসময় নাকি কত উৎসব, কত দরবার বসতো এখানে। এখন শুধু নীরবতা আর স্মৃতির ধুলো জমে আছে প্রতিটি দেওয়ালে। বাড়িটার লোহার গেট আধ ভাঙা, ঝোপঝাড়ে প্রায় ঢেকে গেছে। উঠোনে বুনো ঘাসে ঢাকা মাটি, মাঝখানে শুকনো কুয়ো। দোতলার বারান্দার ভাঙা রেলিংয়ে এখন শুধু বাদুড় আর পাখির বাসা। সন্ধ্যায় বাতাস এলেই পুরনো দরজাগুলো কোকিয়ে ওঠে, যেন কারো নিঃশব্দ দীর্ঘশ্বাস। হয়তো কোনো অদ্ভুত জ্যোৎস্না রাতে যখন চাঁদের আলো সেই ধূসর দেওয়ালে পড়বে, তখন মনে হবে বাড়িটা যেন এখনো বেঁচে আছে। তার ভিতরে কোনো অজানা অতীত এখনো নিঃশব্দে ঘুরছে। ১-২ দিনের মধ্যে নিজের ভাড়া বাড়িটাকে বসবাসের উপযোগী করে তুলেছে মানসী। তাকে সব গোছগাছ করতে সাহায্য করেছে তার নতুন কাজের মেয়ে সুন্দরী, এই গায়েরই মেয়ে। সুন্দরীর গায়ের রং কালো, চোখ দুটো টলটলে, আর মুখে সবসময় এক চঞ্চল হাসি। পরিশ্রমে তার হাত খসখসে, তবু তার চলাফেরায় আছে এক অনাবিল প্রাণচাঞ্চল্য। সকাল বিকাল রান্না, ঘরদোর পরিষ্কার ও কাচা ধোয়ার কাজ করে সে। এই কদিন বাড়ির কাজের ব্যস্ততা, স্কুলে নতুন ক্লাস, সম্পূর্ণ নতুন একটা জায়গায় দোকান বাজার সামলে মানসী নিজেকে বেশ ব্যস্ত করে রেখেছিল। কিন্তু কয়েকটা দিন যেতেই তার জীবনের সেই কদর্য, অশ্রুমাখা অতীতের স্মৃতিগুলো তার আবার মনে পড়ে যেতে লাগলো। হয়তো যেগুলোর পিছুটান ছাড়াতেই সে কলকাতা থেকে এত দূরে এই প্রত্যন্ত গ্রামে চাকরি নিয়ে চলে এসেছে। কিন্তু এখানেও যে তার সেই অন্ধকার অতীতের দৃশ্যগুলো আবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সেদিন রাতে চাঁদের আলোয় যেন থই থই করছে গোটা গ্রাম। এক পেগ হুইস্কি নিয়ে ভাড়া বাড়ির ৪ তলার ছাদের স্বল্প উচ্চতার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল মানসী। তার চোখের দৃষ্টি ছিল ঝাপসা। কয়েক বছর আগে ব্যাংকে উচ্চপদে কর্মরত অতুল সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়েছিল। একটি অ্যারেঞ্জড ম্যারেজ, কিন্তু সবাই জানতো অতুল এই বিয়েটা করেছিল পরিবারের চাপে পড়ে। সে চেয়েছিল আরও আধুনিক, আড়ম্বরপূর্ণ জীবনসঙ্গিনী, আর মানসী ছিল সাদামাটা, সংযত, বই পড়া এক মেয়ে। তবু নিজের সর্বস্ব ভালোবাসা দিয়েই সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল মানসী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায় যে অতুল তাকে মন থেকে কোনোদিনই স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। বাড়ির দায়িত্ব, অফিসের ব্যস্ততা আর তার নির্লিপ্ত ব্যবহারের মাঝে মানসীর জীবনে জমে উঠেছিল নিঃশব্দ এক শূন্যতা। এরপর অতুলের বিধবা মা মারা যান। সেই শোকের সময়ও মানসী দেখেছিল
অতুলের মন যেন অন্য কারো দিকে টানছে। খুব অল্প দিনের মধ্যেই অফিসের সুন্দরী পিএ মাধবীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। লোকলজ্জার তোয়াক্কা না করেই অতুল একসময় মাধবীকে বিয়ে করে এবং নির্লজ্জভাবে তাকে সেই একই বাড়িতে নিয়ে আসে যেখানে এখনো মানুষের ঘর ছিল। সেই অপমান, সেই নিঃশব্দ তিরস্কারের দেয়াল মানুষই আর সহ্য করতে পারেনি। তবু অতুলের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সে জানত সম্মান হারিয়ে ভালোবাসা টেকে না। তাই একদিন ভোরবেলা কাউকে কিছু না বলে কাঁধে একটি ব্যাগ নিয়ে মানুষই চিরচেনা কলকাতা ছেড়ে পাড়ি দেয় উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রাম বনমালীপুরে। নতুন স্কুলের চাকরিটা নিয়ে যেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে। তবু এখনো এই নিঃশব্দ রাতে দূরের ট্রেনের হুইসেল শুনে তার যেন মনে হচ্ছে অতুল যদি একবার ফিরে তাকিয়ে বলতো, মানসী তুমি কি সুখে আছো, তবে হয়তো সে আবার চোখের জল মুছে হাসতে পারত। মানুষের হাতের গ্লাসের ভেতরে চাঁদের প্রতিফলন কাঁপছে, ঠিক যেমন কাঁপছে তার ভেতরের অস্থিরতা। চুমুক দিতে দিতে তার মনে পড়ে যায় অতুলের মুখ, সেই নির্লিপ্ত চোখ দুটি যেখানে কোনোদিন নিজের ছায়া খুঁজে পায়নি সে। মাধবীর হাসি, সংসারের অপমান, নিঃসঙ্গ ঘরের দেওয়ালে জমে থাকা নিঃশব্দ কান্না সব একসঙ্গে মিশে যেন তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। মানুষের বুকের ভেতর তখন এক অদ্ভুত হাহাকার জমে উঠছে। তার মনে হচ্ছে চারপাশের সব আলো, সব শব্দ তাকে ঠাট্টা করছে। সে গ্লাসটা শক্ত করে ধরল, তারপর ধীরে ধীরে বিপজ্জনকভাবে টলতে টলতে রেলিংয়ের ওপর উঠে দাঁড়ালো। যেন একটা চুপচাপ শূন্যতা তাকে টানছে। একটা গভীর শ্বাস নিল সে, তারপর কোনো দ্বিধা ছাড়াই নিজের শরীরকে ঝোঁকালো নিচের দিকে। চাঁদের আলোয় এক মুহূর্তের জন্য তার শাড়ির পাড় হাওয়ায় দুলে উঠল, আর মানসী নিচে ঝাঁপ দিতে উদ্যত হলো। ঠিক তখনই তার সামনে থেকে ভেসে এলো এক মৃদু মার্জিত পুরুষকণ্ঠ। আরে আরে, কি করছেন আপনি? পড়ে যাবেন যে। চমকে উঠে মানসী ঘুরে দাঁড়ালো। তার চোখ গেল বিপরীত দিকের বাড়িটার ছাদের দিকে। ভগ্নপ্রায় জমিদার বাড়ির ছাদে চাঁদের আলোয় দেখা গেল এক অদ্ভুত ভদ্রলোককে। তার পরনে ঝলমলে সোনালি রঙের সিল্কের পাঞ্জাবি, সূক্ষ্ম কারুকাজ করা, সাথে জরিপার কোচানো ধুতি, বনেদি স্টাইলে পরা। কাঁধে ঝুলছে সাদা ধবধবে শাল, যেন এক রাজকীয় পরিপাটির প্রতীক। হাতে একটি পুরনো পালিশ করা বাঁশের ছড়ি, যার হাতলটি পিতলের। তার চুলগুলো সুন্দর করে পিছনে আঁচড়ানো, মাথার ডান পাশে সামান্য সাদা রেখা বয়সের সাক্ষী হয়ে উঠেছে। ঠোঁটের ওপরে ঘন কালো গোঁফ, নিখুঁত করে ছাটা, একদম ভদ্রলোকোচিত। চোখে ছোট গোল ফ্রেমের চশমা, যার কাছে চাঁদের আলো প্রতিফলিত হয়ে ঝিলিক দিচ্ছে। আঙুলে সোনার আংটি, কবজিতে ভারী ঘড়ি, গলায় সোনার চেন, আর মুখে শান্ত মর্যাদাপূর্ণ অভিব্যক্তি। যেন অন্য যুগের মানুষ, তবু আশ্চর্যভাবে বাস্তব। মানুষই কয়েক মুহূর্ত তার দিকে চেয়ে রইল নির্বাক হয়ে। তারপর আত্মহত্যার কথা ভুলে ধীরে ধীরে রেলিং থেকে নেমে এলো ছাদের ওপর। বুকের ভেতরটা কাঁপছে, কিন্তু কৌতূহল থামছে না। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে আপনি দাদা? ভদ্রলোক ভদ্র ভঙ্গিতে দুই হাত জোর করে নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমার নাম প্রলয় কুমার নাথ। বলতে পারেন আমি এই বাড়িরই এক পুরনো বাসিন্দা, তবে আপনাকে এখানে নতুন দেখছি। মানসী একটু মৃদু হেসে বলল, আমি মানসী রায়, এই গ্রামের স্কুলে পড়াই। তবে মাফ করবেন, এই যুগেও আপনি এই রকম পোশাক পরেন? আপনাকে দেখে মনে হচ্ছে যেন কোনো নাটকের দলের জমিদার। প্রলয়বাবু হাসলেন, ঠোঁটের কোণে এক প্রশান্ত আত্মমর্যাদার ছায়া ফুটে উঠল। পোশাক তো কেবল অভ্যেস, মানসী দেবী, তিনি নরম স্বরে বললেন। পুরনো অভ্যেসের মায়া সহজে কাটে না। চাঁদের আলোয় তখন ছাদের উপর নরম বাতাস বয়ে যাচ্ছে। নিঃশব্দ রাত যেন থমকে দাঁড়িয়ে দেখছে এক আধুনিক যুগের নারী ও এক অতীতের ভদ্রলোকের অলৌকিক সাক্ষাৎ। এরপর থেকে মানুষের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। রাত নামলে সে প্রায়ই চলে যায় নিজের বাড়ির ছাদে, যেন অচেতন টানে। সেখানে দূরে পাশাপাশি থাকা সেই ভগ্নপ্রায় জমিদার বাড়ির ছাদে প্রলয় কুমার নাথ প্রায়ই এসে দাঁড়ান। দুই ছাদের মাঝখানে ফাঁকা এক গলি, তার ওপারে চাঁদের আলোয় ঝলমল করে ওঠে তার সোনালি পাঞ্জাবি, ধুতি আর শালের নরম আভা। প্রথম দিকে মানুষের একটু ভয় আর অস্বস্তি হতো, কেন এই মানুষটা এত রাতে ছাদে আসে। কিন্তু যতই সময় যেতে লাগলো তার মনে হলো প্রলয়বাবু কোনো সাধারণ মানুষ নন।
তিনি যেন অন্যরকম, শান্ত, নিরিবিলি অথচ গভীর এক সত্তা। প্রলয়বাবু প্রায়ই প্রথমে কথা বলতেন, মানসী দেবী, আজও কি আপনার মনটা ভারী? মানসী হেসে বলতো, আপনি তো বেশ বোঝেন আমার মনের কথা। কখনো কখনো না বললেও তো বোঝা যায় মানসী দেবী। চশমার কাজ ঠিক করতে করতে প্রলয়বাবু বলতেন, চোখের ভেতর যে ভাষা তা মুখের ভাষার চেয়ে স্পষ্ট। মানসীর মনে হতো তিনি যেন তার বহু পুরনো কোনো পরিচিত প্রেমিক মানুষ, যিনি অনেকদিন পর হঠাৎ ফিরে এসেছেন শুধু তাকে একটু সান্ত্বনা দিতে। চাঁদের আলোয় দাঁড়িয়ে প্রলয়বাবুর মুখে পড়তো নরম সোনালি আভা। তার ধুতি, পাঞ্জাবি, শাল পরিহিত মার্জিত বাবুসুলভ চেহারার মতোই তার প্রতিটি কথা ও আচরণে ছিল এক রাজকীয় সংযম, কিন্তু একই সঙ্গে এক গভীর মানবিক উষ্ণতা। একদিন মানসী হালকা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, প্রলয়বাবু, আপনি কি করেন? সারাক্ষণ আপনাকে কবিদের মতো চুপচাপ ও ভাবুক দেখায়। প্রলয়বাবু হাসলেন, একটা শান্ত স্থির হাসি। কবি বলছেন? মানসী দেবী, আসলে আমি একটু কবিতা লিখতাম এক সময়, এখন আর তেমন পারি না। ও, আপনি কবিতা লেখেন? মানসীর চোখ জ্বলে উঠল। তাহলে তো আমাকে একদিন না শুনিয়ে আপনার উপায় নেই। শুনতে পাবো তো? নিশ্চয়ই পাবেন। প্রলয়বাবু বললেন, আপনি যদি একদিন সময় করে আমার বাড়িতে আসেন। কয়েকদিন পর বিকেলের দিকে মানসী সাহস সঞ্চয় করে গেল জমিদার বাড়িটায়। ভেতরে ঢুকতেই এক অন্যরকম অনুভূতি জাগলো তার মনে। বাড়িটা পুরনো, কিন্তু আশ্চর্যভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেন কেউ যত্ন করে প্রতিদিন ঝাড়পোছ করে রাখে। দেওয়ালে পুরনো রাজকীয় প্রতিকৃতি, তাক ভর্তি বই, মোমবাতির আলোয় কাঁপা ছায়া, সবকিছুতেই যেন এক হারিয়ে যাওয়া সময়ের গন্ধ। প্রলয়বাবু তার সেই চিরাচরিত বাঙালি পোশাক পরে ঘরের একটি জানলার পাশে আরাম কেদারায় বসেছিলেন। মানসীকে দেখে তিনি নমস্কার জানালেন। আরে, এসেছেন মানসী দেবী, ভাবিনি আপনি সত্যিই আসবেন। শুনতে খুব ইচ্ছে করছিল আপনার কবিতা। মানসী বলল, একটু লজ্জা পেয়ে। প্রলয়বাবু জানালার পাশে টেবিলের ওপর থেকে একটা পুরনো বই তুলে নিলেন। বইটার মলাটে মোটা অক্ষরে লেখা, প্রেমের রেশ। মানসী অবাক হয়ে তাকালো। টেবিলের ওপর আরো কয়েকটা বই রাখা, সবগুলোতেও তার নাম লেখা, প্রলয় কুমার নাথ। এগুলো আপনার লেখা? হ্যাঁ, বহু বছর আগে প্রকাশ হয়েছিল। এখন তো কেউ পড়ে না মানসী দেবী, তবু কবিতা তো রয়ে যায়, অন্তত হৃদয়ে। তিনি বই খুলে পড়তে শুরু করলেন। তুমি এলে বলে বাঁচি, তোমার ছায়া পড়লে জানালায়, মনে হয় আজও ভালোবাসা তবু শেষ হয়নি পৃথিবীতে। মানসী স্থির হয়ে শুনছিল। তোমার চোখে দেখি নদীর স্রোত, তাতে ডুবে যায় সব ক্লান্তি। রাতের চাঁদ যদি একদিন নিভেও যায়, তোমার মুখের আলোই আমার শান্তি। চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়ছে তার মুখে। প্রলয়বাবুর কণ্ঠে এক অদ্ভুত মায়া, এক গভীরতা, যেন শব্দের ভেতর দিয়ে সরাসরি হৃদয়ে ছুঁয়ে যায়। চোখের কোণে জল এসে গেল মানসীর। আপনার কবিতাগুলো যেন আমারই কথা বলে, সে ধীরে বলল। প্রলয়বাবু মৃদু হেসে বললেন, হয়তো তাই। মানসী দেবী, প্রেমের কবিতা তো তখনই সত্যি হয় যখন তাতে কেউ নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। এরপর থেকে প্রলয়বাবু প্রায় প্রতি রাতে এসে দাঁড়ান তার সেই পুরনো ছাদে, আর মানসীও নিজের ছাদে উঠে যায় যেন অজান্তেই। দুই ছাদের মাঝে চাঁদের আলো, মৃদু হাওয়া আর কথার বিনিময়। মানসী হাসে, গল্প করে, আবার কোনোদিন শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর প্রলয়বাবু বলেন শান্ত স্বরে, দেখেছেন মানসী দেবী, জীবনটা অনেক সময় কষ্টের মতো দেখালেও আসলে সেটাই কবিতার প্রথম লাইন। মানসী জানে না কেন, কিন্তু তার মনে হয় এই মানুষটা আসার পর থেকে তার বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট যেন গলে যাচ্ছে। অতুল, মাধবী, সেই অবহেলার রাতগুলো সব যেন এখন অনেক দূরের কথা। সে ভাবে, হয়তো প্রলয়বাবুই আমার জীবনের সেই আলো, যেটা একদিন নিভে গিয়েছিল। চাঁদের আলোয় দুজনের দৃষ্টি মেলে এক অদ্ভুত নীরবতায়। এক অদৃশ্য সেতু গড়ে উঠছে, যার এক প্রান্তে দাঁড়িয়ে আছে আধুনিক মানসী, আর অন্য প্রান্তে সেই শান্ত কবি সুলভ প্রলয়বাবু। ছুটির সকালটা বেশ রোদেলা। জানলার পর্দা সরাতেই মানসীর চোখে পড়ল পাশের জমিদার বাড়ির ছাদের দিকটা, যেখানে প্রায় প্রতিদিনই দেখা দেন প্রলয়বাবু।
আজ যেন সকালেও তার উপস্থিতির আভাস পেল মানসী। চাঁদের আলো না থাকলেও তার সে নরম হাসিটা এখনো ভেসে আছে প্রলয়বাবুর শান্ত সৌম্য মুখে। মানসী নিজের মনেই বলল, ভদ্রলোক একা থাকেন, হয়তো নিজের হাত পুড়িয়ে কত কষ্ট করে রান্না করতে হয় তাকে। কতদিন ধরে ওভাবে থাকছেন কে জানে। তার মনে হঠাৎ করুণার সঙ্গে এক অদ্ভুত মায়া জাগলো। আজ যদি ওনার জন্য একটু কিছু রান্না করে দিই, ভাবল সে। বেশ কিছুক্ষণ দ্বিধা করে অবশেষে মানসী ডাকলো তার কাজের মেয়ে সুন্দরীকে। এই শোন সুন্দরী, একবার এখানে আয় তো। রান্নাঘর থেকে ভেজা হাতে ছুটে এলো সুন্দরী। কি দিদি, আজকে সকালে তুই বাজারে যাবি, 2 কেজির মতো পাঁঠার মাংস নিয়ে আয় বুঝলি, আর সঙ্গে আনাজপাতি মশলা পেঁয়াজ রসুন সব আনবি। সুন্দরী অবাক হয়ে বলল, আরে দিদি, তুমি তো মাংস খাওই না প্রায়, এত মাংস কি করবে? মানসী মৃদু হেসে বলল, ধুর পাগলি, আমার জন্য নয়, কিছুটা তুই বাড়ি নিয়ে যাস, বাকিটা আমি দেব পাশের বাড়ি প্রলয় বাবুকে। সুন্দরী যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। কে, কার কথা বললে দিদি? প্রলয় বাবু রে, ওই পাশের জমিদার বাড়িতে থাকেন, ভদ্র মার্জিত মানুষ, সবসময় নতুন জামাইয়ের মতো সাজগোজ করে থাকেন। কি সুন্দর যে কবিতা লেখেন, বললে বুঝবি না। সুন্দরীর চোখ গোল হয়ে গেল। দিদি, তুমি কি মজা করছো? সে কৌতুকের স্বরে জিজ্ঞাসা করল। মানসী অবাক। মজা কেন করব? সুন্দরী এক চুল কাছে এসে ফিসফিস করে বলল, দিদি, ওই বাড়িটা তো বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে, কেউ থাকে না সেখানে। জামাই সাজা তো দূরের কথা, আমি কখনো একখানা ছেঁড়া লুঙ্গি গেঞ্জি পরা লোককেও ওখানে দেখিনি। দিন রাত দরজা জানলা বন্ধ থাকে। কথাটা শুনে হঠাৎ মানুষের বুকের ভেতরটা কেমন ঠক করে উঠল। কি বলছিস তুই? মানসী বলল, যা চোখে দেখি তাই বলছি দিদি। সুন্দরী বলল নির্লিপ্ত স্বরে, ওই বাড়ির জানলাগুলোতেও ধুলো জমে আছে, ওখানে মানুষ থাকলে কি এমন হয়? মানসী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে জানলার দিকে এগিয়ে গেল। বাতাসে পর্দা উঠছে, তার ফাঁক গলে চোখ পড়ল পাশের বাড়ির দিকে। এবং হ্যাঁ, দোতলার সেই পুরনো জানলার ধারে সেই আরাম কেদারায় বসে আছেন প্রলয় কুমার নাথ, ঠিক আগের মতোই। চুলে পরিপাটি আভা, পাঞ্জাবি নিখুঁত কারুকাজ, হাতে ছড়ি, মুখে সেই শান্ত স্থির হাসি। চাঁদের আলো না থাকলেও সকালের রোদে তার মুখ যেন এক আশ্চর্য আভা ছড়িয়ে দিচ্ছে। মানুষের ঠোঁট দিয়ে ফসকে গেল, দেখলি সুন্দরী, উনি তো বসেই আছেন। কিন্তু পেছন ফিরে সে দেখল সুন্দরী তখন বাজারের ব্যাগ হাতে দরজার বাইরে বেরিয়ে গেছে। যেতে যেতে সে বলল, বাবা, তোমার কল্পনা শক্তি বড় প্রবল দিদি। বলে সে হাসল, চললাম আমি, না হলে ভিড় বাড়বে। তুমি তোমার প্রলয়বাবুর সঙ্গে কবিতা পাঠ করো। হাসতে হাসতে বাইরে চলে গেল সুন্দরী। মানসী তাড়াহুড়ো করে বাইরে গেল তাকে থামিয়ে প্রলয়বাবুকে দেখাতে। কিন্তু ওই সময় ওই বাড়ির জানলার দিকে আবার চোখ ফেরাতেই সে দেখল জানলার ধারে কেউ নেই, খালি অন্ধকার ঘর। হালকা বাতাসে পর্দার মতো দুলছে পাশের গাছের ছায়া। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল মানসী, তার বুকের মধ্যে যেন কেমন শূন্যতার ঘূর্ণি উঠছে। আমি তো স্পষ্ট দেখলাম, সে বিড়বিড় করে বলল, ওই আরাম কেদারায় বসেছিলেন প্রলয়বাবু, ঠিক ওই জায়গাতেই। তারপর হঠাৎ যেন নিজের মনকেই দোষ দিল, অবশ্য হয়তো ভুল দেখেছি। সকালের রোদে আলো ছায়া খেলা করে চোখ ধাঁধিয়ে দিয়েছে হয়তো, কিন্তু মনের গভীরে একটা সংশয় থেকেই গেল। যাই হোক, সে বলল শান্ত গলায়, সুন্দরী, তোর গিয়ে কাজ নেই, আমি যাই বাজারটা ঘুরে আসি, তুই বরং বাড়ির কাজগুলো সেরে নে। এই বলে টাকা আর বাজারের থলেটা সুন্দরীর কাছ থেকে ফিরিয়ে নিল মানসী। বাড়ির দরজা টেনে বেরিয়ে পড়ল গ্রামের হাটের দিকে। পথের পাশে দূরে পুরনো বাড়িটার ছায়া রোদে পড়েছে। মানসীর মনে হলো জানলার ওপারে দাঁড়িয়ে কেউ যেন তাকিয়ে আছে, ঠিক সেই একই শান্ত হাসি নিয়ে। হাটের পথে ভিজে মাটির গন্ধ, দূরে গরুর গাড়ির ঘণ্টার আওয়াজ। মানসী থামল এক বয়স্ক সবজিওয়ালার দোকানে। লোকটা টাক মাথা, কালচে গায়ে রং, খালি গায়ে মলিন ধুতি পরা, কিন্তু মুখে হাসি লেগেই আছে। পেঁয়াজ রসুন আদা মাপতে মাপতে সে হেসে বলল, দিদিভাইকে তো নতুন দেখছি গ্রামে। মানসী হেসে বলল, হ্যাঁ, নতুনই তো,
এই গায়ের শেষে যে জমিদার বাড়িটা আছে তার পাশের 3তলা বাড়িটাতে ভাড়া থাকি। এই গায়ের স্কুলে পড়াই আমি। সবজিওয়ালা বলল, বেশ বেশ, এখন তো ওখানে কেউ থাকে না প্রায়। মানসী ভাবল, একবারে লোকটার কাছ থেকে প্রলয়বাবুর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখব। সে কিছুক্ষণ ভেবে বলল, দাদা, একটা কথা জিজ্ঞেস করি? আমার ভাড়া বাড়ির পাশের জমিদার বাড়িটায় প্রলয়বাবু বলে কেউ থাকেন নাকি? সবজিওয়ালা হাত থামিয়ে তাকালো, মুখের হাসি মিলিয়ে গেল। কি বলছেন দিদি ভাই? ওই বাড়িটা তো বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। এই হাটে বসছি প্রায় 20 বছর, কিন্তু ওখানে যে কেউ থাকে এমন কথা তো কোনোদিন শুনিনি। মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কিন্তু আমি তো প্রায় প্রতিদিনই দেখি তাকে জানলার পাশে বসে থাকতে। লোকটা কৌতূহল ভরে তাকালো, তারপর 2 দিকে চেয়ে ধীরে ফিসফিস করে বলল, আপনি যে বাড়ির কথা বলছেন সেটার কিন্তু ভালো নাম নেই দিদি ভাই। অনেক পুরনো কেচ্ছা আছে ওই জমিদার বাড়ির ইতিহাসে। মানুষের চোখে কৌতূহল। কেচ্ছা মানে? লোকটা চারপাশে তাকিয়ে গলা নামিয়ে বলল, শুনেছিলাম এক সময় ও বাড়ির এক ছেলের বিয়ে হয়েছিল অনেক ধুমধামের সঙ্গে। ফুলশয্যার পরের দিন সকালে দেখা যায় তার নববধূ সমস্ত সোনা গয়না টাকা পয়সা নিয়ে পালিয়েছে তার এক পুরনো প্রেমিকের সঙ্গে। তারপর কি হয়েছিল তার কেউ বলতে পারে না। লোকটার চোখে কেমন একটা ভয়ের রেখা। মানুষের বুকের ভেতর যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল। সে স্পষ্টই বুঝতে পারছিল এই প্রলয়বাবু নামক ভদ্রলোকটির মধ্যে কিছু গোলমাল আছে, অথচ তাকেই সে এত ভালোবাসলো। তা আপনি ঠিক জানেন তো দাদা? মানুষের গলা কাঁপছে। যতদূর শুনেছি তাই বললাম দিদি, সাবধানে থাকবেন। আর কোনো কথা না বলে মানুষই সবজির দাম মিটিয়ে থলেটা নিয়ে বাড়ি ফিরল। মাংস আর কেনা হলো না। বাড়ি ফিরে সারাটা বিকেল গুম হয়ে বসে রইল সে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচল নিয়ে ঝোড়ো হাওয়ার মতো তার মাথার মধ্যে ঘুরছে অসংখ্য প্রশ্ন। একজন মানুষ এতদিন ধরে গ্রামে আছেন, অথচ কেউ তাকে চেনে না। তিনি কি কখনো বাইরে বেরোন না? কিভাবে দিন চলে তার? এখন তো আর জমিদারি প্রথা নেই। কিভাবেই বা তার উপার্জন হয়? শুধু কবিতা লিখে কি সংসার চলে? সন্ধে নামতেই মানুষই আর নিজেকে আটকে রাখতে পারল না। দরজা খুলে পাশের জমিদার বাড়ির দিকে হাঁটল সে। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল দোতলার জানলায় ক্ষীণ আলো। সেখানে প্রলয়বাবু বসে আছেন আগের মতোই। চশমার নিচে শান্ত চোখ, মুখে প্রশান্ত হাসি, হাতে তার প্রিয় ছড়ি। আরে আসুন আসুন মানসী দেবী, প্রলয়বাবু বললেন, আপনার জন্য একটা নতুন কবিতা লিখেছি, সেটাই না হয় শোনাই। মানসী থামিয়ে দিল তাকে, তার বিধ্বস্ত গলা কাঁপছে। কবিতা পরে হবে প্রলয়বাবু, আগে বলুন, আপনি কি কখনো এই বাড়ির বাইরে যান না? এই গ্রামের কেউ আপনাকে চেনে না, কেউ দেখে না। এটা কেমন কথা প্রলয়বাবু? তার কথা শেষ হতেই নিস্তব্ধ হয়ে গেল চারদিক। চাঁদের আলো পড়েছে প্রলয়বাবুর মুখে। এখন যেন কেমন অদ্ভুত বিষণ্ণ লাগছে প্রলয়বাবুর মুখটা। ঘরের ভেতরে নিস্তব্ধতা। মোমবাতির ম্লান আলোয় প্রলয়বাবুর মুখটা যেন মোমের তৈরি। চোখ দুটো গভীর শান্ত, অথচ তার ভেতরে যেন লুকিয়ে আছে শতাব্দীর ক্লান্তি। মানুষের বুক ধকধক করছে। কিছুক্ষণ চুপ করে রইলেন প্রলয়বাবু, তারপর অস্ফুট অথচ দৃঢ় কণ্ঠে বললেন, সবাইকে দেখা দেওয়ার দরকার বোধহয় করি না আমি। মানসী দেবী, কি লাভ বলুন তো সকলের কাছে নিজের পরিচিতি বানিয়ে? মানুষের গলার স্বর কেঁপে উঠল। হিয়ালি রাখুন প্রলয়বাবু, আপনি এখনই আমার সঙ্গে বাইরে চলুন, গ্রামের মাঝে সকলের সামনে, যাতে আমি গর্বের সঙ্গে বলতে পারি এই আমার ভালোবাসার মানুষ। বলে সে এক ছুটে এলো প্রলয়বাবুর দিকে। তার চোখে ঝিলিক দিচ্ছে আবেগের আগুন। সে ধরতে গেল প্রলয়বাবুর হাত দুটো। প্রলয়বাবু যেন একটু অপ্রস্তুত, চমকে উঠে এক পা পিছিয়ে গেলেন। নিজের হাত মানসীর হাতের স্পর্শ থেকে দূরে সরিয়ে নিলেন। আপনি আপনি কেন আমার থেকে দূরে থাকছেন প্রলয়বাবু? মানসীর কণ্ঠ কাঁপছে। আমি তো বললাম আমি আপনাকে ভালোবাসি। বলুন তো, আপনিও কি আমায় ভালোবাসেন না? প্রলয়বাবু কিছু বললেন না, চোখ নামিয়ে রইলেন। আর মানসী তখন আর স্থির থাকতে পারল না। দুহাত বাড়িয়ে আবার চেপে ধরতে গেলেন প্রলয়বাবুর হাত। আর ঠিক তখনই মানুষের দু চোখ বিস্ফারিত হয়ে গেল। তার হাত দুটো সোজা চলে গেল প্রলয়বাবুর শরীরের ভিতর দিয়ে। তার দেহটাকে যেন এফোড় এফোড় করে, যেন কোনো বাস্তব দেহই নয় সেখানে, যেন কুয়াশার ভেতর হাত ঢুকিয়ে দিয়েছে সে। এ
এ কি?" চিৎকার করে সরে এলো মানসী। তার বুক ধড়ফড় করছে, মুখে ভয়ে জমে বরফের মতো। এদিকে প্রলয়বাবু শান্ত তবু গভীর ব্যথায় ভরা কণ্ঠে বললেন, "মানসী দেবী, আমি আমি কোনো রক্তে মাংসে গড়া মানুষ নই। তাহলে আপনি?" মানসীর গলা কেঁপে যাচ্ছে, চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে। "ভূত?" প্রলয়বাবু চুপচাপ মাথা নত করলেন। কোনো উত্তর নয়, কেবল এক দীর্ঘ নিঃশ্বাস। জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাসে তার ধুতি আর শালের কুচি হালকা দুলে উঠল। চাঁদের আলোয় সে দৃশ্যটা যেন অলৌকিক, এক নিঃশব্দ করুণ সৌন্দর্যে ভরা। মানুষের শরীর শিউরে উঠল। তার বুকের ভেতর জমে থাকা ভালোবাসা, কৌতূহল, ভরসা সব মিলেমিশে এক অদ্ভুত আতঙ্কে পরিণত হলো। তার চোখে যেন অন্ধকার নেমে এলো। সে হোঁচট খেতে খেতে দরজার দিকে দৌড় দিল, আর পিছন থেকে ভেসে এলো প্রলয়বাবুর গলা। একটা দীর্ঘশ্বাস মিশে থাকা গলায়, মৃদু অথচ স্পষ্ট, "হ্যাঁ মানসী দেবী, আমি একজন অশরীরী। আমি টিকে আছি কেবল এই বাড়ির সঙ্গে, কারণ এখানে আছে আমার জীবনকালে লেখা কবিতার বইগুলো। আমার সেই সৃষ্টিগুলোই আমাকে বেঁধে রেখেছে এই দালানের দেওয়ালে।" মানসী কিছু না শুনে ছুটে বেরিয়ে গেল। দরজার ভারী পাল্লা ঠেলে অন্ধকার উঠোন পার হয়ে সে বাইরে এলো। বাতাসে যেন কুয়াশার গন্ধ। পিছনে ঘরটার দিকে তাকাতেও সাহস হলো না তার। পরের কদিন মানসী যেন নিজের অস্তিত্ব ভুলে গেল। না খাওয়া না ঘুম, চোখ দুটো লাল হয়ে উঠল কান্নায়। সারাদিন পর্দা টানা ঘরে বসে থাকলো সে, চুপচাপ, দৃষ্টি শূন্য। স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য। সুন্দরী যখন দরজায় দাঁড়িয়ে বলল, "দিদি, কাল থেকে কি কাজে আসবো?" মানসী ফিসফিস করে বলল, "না রে, তুই আর আসিস না।" তার মনের ভেতর তখন ভেসে উঠছে অতুল আর মাধবীর মুখ। কলকাতার সে বিকেলটা, যেদিন নিজের চোখে দেখেছিল অতুলকে মাধবীর বাহু ডোরে। যে দুঃখে একবার ভেঙে পড়েছিল সে, এবার যেন দ্বিতীয়বার আরো গভীরভাবে তা ছেয়ে ধরল তাকে। সে স্কুলে বদলির আবেদন করলো। দিন গুনতে লাগলো, কবে এই বনমালীপুর ছেড়ে যাবে সে, যেখানে ভালোবাসা আর ভয়ের সীমারেখা গুলিয়ে গেছে একসাথে। মাসখানেক পর অবশেষে চিঠি এলো, তার আবেদন মঞ্জুর হয়েছে। কিন্তু বনমালীপুর ছাড়ার আগের রাতে তার ভেতরের ভালোবাসা যেন হঠাৎ রূপ নিল উন্মাদনায়। ভালোবাসার জায়গায় এখন প্রতিশোধের আগুন। উনি জানতেন উনি মানুষ নন, তবু কেন আমার সামনে এলেন? নিজের মনে বিড়বিড় করলো মানসী, কেন আমায় বিভোর করলেন, কেন মিথ্যা ভালোবাসার আশ্বাস দিলেন? না, এবারে মিথ্যেবাদী প্রতারকের অস্তিত্বকে এই বাড়ি থেকে চিরতরে মুছে ফেলবো আমি, যাতে আর কোনো অন্য মেয়ের সাথে এই খেলা সে খেলতে না পারে। রাতের নিস্তব্ধতায় হাতে লাইটার নিয়ে সে বেরিয়ে পড়ল। চাঁদহীন অন্ধকার, কুকুরের হালকা ডাকে কেঁপে উঠছে নিঝুম গ্রাম। জমিদার বাড়ি দরজা ঠেলে ঢুকতেই চারিদিকে ধুলো আর পচা কাঠের গন্ধ। দোতলার ঘরে গিয়ে সে তাক থেকে প্রলয়বাবুর লেখা কবিতার বইগুলো একে একে টেনে নামাতে লাগলো সে। পুরনো কাগজের গন্ধে ভরে গেল ঘরটা। বইগুলোকে সে ছুঁড়ে ফেললো মেঝেতে। চোখে তখন এক অদ্ভুত জেদ, হৃদয় ভাঙা প্রেমিকার নয়, যেন প্রতিশোধকামী এক নারীর। মানসী লাইটারটা জ্বালালো। ছোট নীলাভ শিখা দুলে উঠল তার আঙুলে। সে নিচে ঝুঁকে এগিয়ে দিল আগুনটা বইয়ের স্তূপের দিকে। ঠিক তখনই ঠক 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 একটা ছড়ির শব্দ। মানুষের বুক থমকে গেল। চোখ উঠিয়ে সে দেখল অদূরে কালো চকচকে নাগরাই জুতো, তার ওপরে পরিপাটি ধুতি পরা এক পুরুষের পা দৃশ্যমান হয়েছে। ধীরে ধীরে মানসী মুখ তুলে সামনে চাইল। সামনে দাঁড়িয়ে আছেন প্রলয়বাবু। আগের মতোই শান্ত, কিন্তু আজ তার চোখ দুটি যেন গভীর বিষণ্ণতায় ভরা। ঘরের আলো অন্ধকারে তার অবয়বটা আধেক দৃশ্যমান, আধেক কুয়াশায় ঢাকা। বাতাসে তার গায়ের পাঞ্জাবি হালকা দুলছে, আর মানসী লাইটার হাতে জমে গেছে স্থির হয়ে। জানে না সে সামনে যে দাঁড়িয়ে আছে সে ভালোবাসার প্রেমিক, না মৃত্যুর পরের এক অমোঘ স্মৃতি। প্রলয়বাবু হাতে জোর করে কাপা কণ্ঠে, করুণ মুখে, যেন প্রায় অনুনয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে। চারপাশ নিস্তব্ধ। জমিদার বাড়ির ঘরটা অদ্ভুত আলোয় ভাসছে। কবিতার বইগুলোর কাছেই আগুনের রেখা মানসীর হাতে ধরা লাইটারে।
আগুনটা যেমন কাঁপতে কাঁপতে উঠছে, ঠিক সেইভাবে কাঁপছে প্রলয়বাবুর অবয়ব। মাঝে মাঝে তার শরীরের কিছু অংশ অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যেই তা দৃশ্যমান হচ্ছে। দয়া করুন মানসী দেবী, বইগুলোকে পড়াবেন না, কাতর স্বরে অনুনয় করলেন প্রলয়বাবু। মানসীর চোখ দুটো লাল হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, আপনি একজন ঠক, প্রতারক। নিজের পরিচয় আপনি জানতেন, জানতেন আপনি মৃত, তবুও আমার মনে ভালোবাসা জাগিয়ে তুললেন কেন? আপনি আমার মনের সাথে মনের খেলা করেছেন প্রলয়বাবু। আপনাকে আমি ছাড়ব না। প্রলয়বাবু ধীরে ধীরে এগিয়ে এলেন মানসীর দিকে। তার সোনার ফ্রেমের চশমার ভিতর দিয়ে জলের ধারা নেমে আসছে গাল বেয়ে। হ্যাঁ, ভদ্রলোক কাঁদছেন। আমি ইচ্ছা করে আপনাকে দেখা দিইনি মানসী দেবী, বলে থেমে গেলেন প্রলয়বাবু। তার গলা কেঁপে উঠল। মনে করুন, যেদিন প্রথম আমি আপনার সামনে এসেছিলাম, সেদিন আপনি বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন আত্মহত্যা করতে। সেদিন আমার উদ্দেশ্য ছিল আপনাকে বাঁচানো, আপনাকে সে ভুলটা করতে আটকানো যেটা একদিন আমি নিজে করেছিলাম। মানসী হতভম্ব হয়ে গেল। তার হাতে ধরা লাইটারের আগুনটা নিভে গেল নিঃশব্দে। ঘরের অন্ধকারে এখন শুধু প্রলয়বাবুর ম্লান মুখ। তাহলে আপনি, ধীরে ধীরে বলল মানসী, জীবনকালে আত্মহত্যা করেছিলেন? কিন্তু কেন? প্রলয়বাবু ধীরে ধীরে মাথা তুললেন, ঘুরে তাকালেন সোজা মানসীর চোখের দিকে। আর তারপরে তার চোখের গভীর দৃষ্টিটা যেন মানসীর আত্মার মধ্যে দিয়ে চলে গেল। হঠাৎ চারপাশের সময় যেন থেমে গেল। মানসীর চোখের সামনে যেন এক ঝাপসা পর্দা নেমে এলো। বর্তমান মিলিয়ে গেল, চারদিকে দৃশ্য বদলে গেল। সে এখন যেন দাঁড়িয়ে আছে সেই একই ঘরে, বহু বছর আগে। তবে ঘরটি তখন নতুন, ঝকঝকে। সোনার কাজ করা ঝাড়বাতির আলোয় চারিদিক উজ্জ্বল। সামনে রয়েছে ফুলে ফুলে সাজানো এক শয্যা। চারপাশে মৃদু ধূপের গন্ধ আসছে। বিছানায় বসে আছে এক নববধূ। রক্তলাল বেনারসি, সোনার গয়নায় পরিপূর্ণ, মুখে লাজুক হাসি, চোখে ঘোমটা, হাতে মেহেন্দির দাগ। দরজার বাইরে শঙ্খধ্বনি ভেসে এলো। তারপরে দরজার পাশে দাঁড়িয়ে পড়লেন বর প্রলয়বাবু। সাদা ঝকঝকে ধুতি, মোলায়েম সিল্কের পাঞ্জাবি, গলায় ফুলের মালা, মাথায় টোপর। তার মুখে এক অপূর্ব আনন্দ। তিনি ঘরে প্রবেশ করলেন, ধীরে ধীরে টোপর খুললেন, গলার মালাটা পাশে রাখলেন। তারপর নববধূর ঘোমটা সরিয়ে দিলেন মৃদু হাতে। মুখ তুলে তাকালো তার নববিবাহিতা পত্নী। মধুর লাজে লাল হয়ে ওঠা মুখটা যেন সকালের সূর্যের মতো উজ্জ্বল। আজ আমার বহুদিনের স্বপ্ন পূরণ হলো নিরুপমা, নরম গলায় বললেন প্রলয়বাবু। যেদিন তোমায় প্রথম মেলায় দেখেছিলাম, সেদিন থেকেই বুঝেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচব না। আজ তোমায় আমার স্ত্রী রূপে পেয়ে ইচ্ছে করছে তোমায় একটা কবিতা শোনাই। নিরুপমা মুখ ঢেকে হেসে উঠল। ঠিক আছে কবি মশাই, শোনান তবে আপনার সেই কবিতা, বলল সে মৃদু গলায়। প্রলয়বাবু তার কোমল কণ্ঠে কবিতা বলতে শুরু করলেন। বাতাসে মিশে গেল তার কাব্যের ছন্দ, ফুলের গন্ধে ভরে উঠল সুর। কবিতা শেষ হতেই নিরুপমা তার হাতে তুলে দিল এক গ্লাস দুধ, সোনার কাজ করা গ্লাস, যার ওপর গোলাপির পাপড়ি ভাসছে। এই নিন, এটা খেয়ে এখন একটু বিশ্রাম নিন, বলল নিরুপমা মিষ্টি হেসে। প্রলয়বাবু দুধের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করলেন। কয়েক সেকেন্ড পরেই চোখটা কেমন ঝাপসা হয়ে এলো তার। ঘরটা দুলছে দুলছে মনে হলো, মাথা ভার লাগছে। আমার খুব ঘুম পাচ্ছে নিরুপমা, ধীরে ধীরে বললেন তিনি। আমি একটু শুয়ে নি কেমন? তিনি বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই ঘর জুড়ে ভেসে এলো তার হালকা নাক ডাকার শব্দ। নিরুপমা চুপচাপ উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক কুৎসিত হাসি। সে দ্রুত খুলে ফেলল তার লাল বেনারসি ভারী গয়না। তারপর পরে নিল এক সাধারণ শাড়ি। আলমারির দরজা খুলে সেখান থেকে বের করলো সোনা দানা, টাকা আর তার নিজের গয়নাগুলো। সব একসাথে একটা কাপড়ে বেঁধে পুটুলি করে ফেলল। তারপর একবার পিছন ফিরে তাকালো প্রলয়বাবুর ঘুমন্ত মুখের দিকে, যেখানে কোনো সন্দেহ নেই, কেবল শান্ত নিদ্রা। বোকা কবি, দুধে মেশানো ঘুমের বড়িটা ভালোই কাজ করেছে দেখছি। মৃদু স্বরে ফিস ফিস করে বলল সে।
পুটুলিটা নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো নিরুপমা। ঝলমলে আলো, ফুলের সাজ, হাসির রেশ সব পেরিয়ে সে দৌড়ে গেল ফটকের দিকে। বাইরে অপেক্ষা করছে এক অল্পবয়সী সুদর্শন তরুণ। তার পরনে মলিন ধুতি, পুরনো ফতুয়া, কিন্তু চোখে তীব্র আকর্ষণ। নিরুপমা তার হাত ধরল। দুজনে মিলে অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকারে। পরদিন প্রলয়বাবু জেগে উঠলেন। খাট ফাঁকা, নিরুপমা নেই। তার মুখে হতভম্ব দৃষ্টি। নিরুপমা, নিরুপমা, কোথায় গেলে তুমি? তিনি ছুটলেন ঘর থেকে বারান্দায়, বাগানে, উঠোনে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তার চুল এলোমেলো, ধুতির কোঁচা অবিন্যস্ত, সিল্কের পাঞ্জাবিতে বলিরেখা পড়ে গেছে, কণ্ঠে হাহাকার। ঠিক তখনই বাগানে একটি গাছের আড়াল থেকে তিনি শুনলেন দুজন মালি হাসছে আর বলা বলি করছে, আমাদের ছোট বাবুটা মনে হয় আসল পুরুষ মানুষ নন। কোনো মেয়ে মানুষকে সুখ দেওয়ার ক্ষমতা তার নেই, তাই ফুলশয্যার পরের দিনই তার বউটা পালিয়েছে। প্রলয়বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ল। মিথ্যে অপবাদ, লজ্জা, অপমান সব মিলিয়ে যেন আগুন হয়ে জ্বলছে তার বুকের ভেতর। তিনি ধীরে ধীরে ফিরে এলেন তার ফুলশয্যার ফাঁকা ঘরে। দরজা বন্ধ করলেন, জানলার পাশে গিয়ে বসলেন আরাম কেদারায়। সামনে টেবিলে রাখা তার প্রিয় কবিতার বইগুলো। তিনি কাপা হাতে সেগুলির মলাটে হাত বুলিয়ে বললেন, আমি তোমায় ভালোবেসেছিলাম নিরুপমা, কিন্তু তুমি তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে। না, এই জীবন আমি আর রাখবো না। তার চোখে জল। তারপর কোনো এক তরলে ভরা ছোট্ট এক শিশি তুলে নিলেন তিনি। এক মুহূর্ত দেরি না করে সেটি ঠোঁটে ছুঁয়ে দিলেন। মুহূর্তেই তার শরীর বেঁকে গেল। বুক থেকে এক তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। ঠোঁটের কোণ দিয়ে বেরিয়ে এলো সরু রক্তধারা। বিস্ফারিত চোখে নিস্তেজ হয়ে তিনি ঢলে পড়লেন তার লেখা কবিতার বইগুলোর ওপর। আবার ধীরে ধীরে অতীতের সব দৃশ্য ফিকে হয়ে এলো মানসীর চোখের সামনে থেকে। ফিরে এলো বাস্তবের সেই ভাঙাচোরা ঘর। ভাঙা জানলার কাছে ভেসে উঠছে সন্ধ্যের ক্ষীণ আলো। ধুলো মলিন টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন প্রলয়বাবু, অশরীরী তবু অদ্ভুত বাস্তব। তিনি নরম কণ্ঠে বললেন, এবার বুঝতে পারছেন তো মানসী দেবী, আমি কেন আত্মহত্যা করেছিলাম? কেনই বা সেদিন অন্য কাউকে নয়, কেবল আপনাকেই দেখা দিয়েছিলাম? কারণ আমাদের জীবন প্রায় একই সুতোয় গাঁথা, ব্যবধানটা শুধু সময়ের। একটু থেমে তার স্বর আরো গভীর হলো। সেদিন আপনার আত্মহত্যার মানসিকতার পরিবর্তন করতে পেরে বুঝেছিলাম আপনি ধীরে ধীরে আমার প্রতি আকৃষ্ট হচ্ছেন। আমি জানতাম আপনার মন যাতে আবার হতাশায় না ভোগে, তাই আপনাকে দেখা দিয়ে গেছি। তবে হ্যাঁ, জীবনকালে কোনো নারীর প্রেম আমি পাইনি, পেয়েছিলাম কেবল বিশ্বাসঘাতকতা। তাই অশরীরী হয়েও একটু লোভী হয়ে পড়েছিলাম মানসী দেবী। হ্যাঁ, আপনাকে আমিও ভালোবেসেছি, কিন্তু বুঝেছি এই ভালোবাসার কোনো পরিণতি নেই, নেই কোনো বাস্তবতা। জানতাম একদিন এই দিন আসবে যেদিন আপনি আমায় কাছে পেতে চাইবেন, আর সেদিনই আমার পরিচয় আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে। মানুষের মুখে কোনো শব্দ নেই, সে স্তব্ধ হয়ে শুনছে। প্রলয়বাবু এবার অনুনয়ের স্বরে বললেন, মৃত্যুর পরও আমি একজন ভেঙে পড়া, অসহায়, বিশ্বাসঘাতকতায় জর্জরিত পুরুষের সত্তা মাত্র। আপনাকে আটকানোর ক্ষমতা আমার নেই। তবুও অনুরোধ করি, বইগুলো পোড়াবেন না। ওগুলোই আমার জীবনকালের শেষ স্মৃতি, আমার ভালোবাসার সৃষ্টি। ওগুলোকেই আঁকড়ে ধরে আমি এই বাড়ির চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে থাকতে চাই। মানসীর মুখে মৃদু ম্লান হাসি ফুটে উঠল। ততক্ষণে তার মনের প্রতিশোধ স্পৃহার আগুন অনেক আগেই নিভে গেছে। সে কোনো কথা না বলে হাতে ধরা লাইটারটাকে ঘরের জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে চোখের জল মুছল আর দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে সব গুছিয়ে যখন মানসী তার ভাড়া বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যেতে চলেছে, তখনই তার নজরে পড়ল ঘরের এক ফাঁকা টেবিলের ওপর রাখা আছে প্রলয়বাবুর লেখা একটি কবিতার বই। এটাকে তো আমি এখানে আনিনি, তাহলে? ভাবল সে। কি মনে হতে বইটি হাতে তুলে খুলে দেখল মানসী। প্রথম পাতায় সুন্দর হাতের লেখায় লেখা, মানসী দেবী।
যখনই আপনার আমার কথা মনে পড়বে, যখনই আপনি একাকিত্বে ভুগবেন, তখনই বইটি স্পর্শ করে মনে মনে একবার আমাকে ডাকবেন। হয়তো রক্ত মাংসের মানুষ রূপে নয়, কিন্তু একজন প্রেমিক, একজন বন্ধু এবং একজন অপার্থিব শুভ চিন্তক হিসাবে আপনি অবশ্যই আমাকে আপনার পাশে পাবেন। বইটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল মানসী। তারপর যখন বাড়ির দরজায় তালা লাগিয়ে নিজের লাগেজপত্র নিয়ে সে বাইরের রাস্তাটা ধরল, তখনই তার চোখ গেল পাশের জমিদার বাড়ির ছাদে। আগেকার মতোই সুসজ্জিত বাঙালি বেশে সেখানে দাঁড়িয়ে আছেন প্রলয়বাবু। তার শান্ত সৌম্য মুখে আজ এক গভীর কৃতজ্ঞতার হাসি। এক হাত তুলে তিনি যেন বিদায় জানালেন মানসীকে। একটি মানসিক চিকিৎসালয়ের কক্ষে বসে আছে মানসী। তার পরনে এলোমেলো রোগীর পোশাক, চুল জট পাকানো, চোখের নিচে ঘন কালি, মুখে অযত্নের ছাপ। সে নিজের এক হিজিবিজি লিখে পাতা ভরানো ডায়েরি বুকে জড়িয়ে রেখেছে। নিজের মনে অনর্গল কিছু বলে চলেছে। প্রলয়বাবু, আজকের কবিতাটা দারুণ হয়েছে। একজন নার্স তাকে কিছুক্ষণ ধরে খাবার খাওয়ানোর বৃথা চেষ্টা করে বিরক্ত হয়ে প্লেটটা সরিয়ে নিয়ে চলে গেল। আজ 6 বছর ধরে মানসী ভুগছে এক বিরল মানসিক রোগে। এটা ডিলিউশনাল ডিসঅর্ডারের একটি টাইপ, যার নাম এরোটোম্যানিয়া। এই রোগে রোগী নিজের মনেই কল্পনা করে নেয় একজন প্রেমিক বা প্রেমিকার চরিত্র। তারপর তাকেই বাস্তব মনে করে তার সঙ্গে মানসিকভাবে সম্পর্ক গড়ে তোলে। আসলে অতুলবাবু ও মানসী ছিলেন একদমই এক হ্যাপিলি ম্যারিড কাপল, কিন্তু একদিনের এক ভয়ঙ্কর ঘটনায় বদলে দিল তাদের জীবনটাকে। 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় একদিন মানসী ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। তাতে তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। উপরন্তু তার জরায়ু এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সে ভবিষ্যতেও মা হওয়ার ক্ষমতা পুরোপুরি হারায়। এই ভয়ানক সত্যিটা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ক্রমে সে মনে করতে লাগলো এসব কিছুই মিথ্যা, এমন কিছু কখনো ঘটেনি। কিন্তু যখন অতুলবাবু ওই নিষ্ঠুর সত্যিটা বারবার তাকে মনে করিয়ে দিতেন, তখনই তার সম্বন্ধে মানসীর মনের গভীরে জমে উঠতে লাগলো তীব্র রাগ, অপমান আর অযৌক্তিক বিদ্বেষ। ধীরে ধীরে সে অতুলের কাছ থেকে দূরে সরে গেল। সে নিজের কল্পনার জগতে ঢুকে পড়ল। সেখানে সে তৈরি করতে লাগলো একের পর এক কাল্পনিক প্রেমিক পুরুষ চরিত্র, যাদের জীবনের ইতিহাসে ছিল না কোনো ব্যথা। যেমন একদিন প্রলয়বাবুর গল্পে সে নিজেকে খুঁজে পেয়েছিল। এভাবে মানসী আক্রান্ত হলো ওই বিরল রোগে, এরোটোম্যানিয়া। অবস্থা এতটাই খারাপ হলো যে তাকে ভর্তি করতে হলো এই মানসিক হাসপাতালে। এরপর অতুলবাবুর জীবনে এলো মাধবী। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করলেন। তবুও অতুলবাবু মানসীর প্রতি নিজের দায়িত্ব কখনো অস্বীকার করেননি। নিয়মিত তিনি হাসপাতালে এসে মানসীর খোঁজ খবর নিয়েছেন, তার চিকিৎসার খরচাপাতিও মিটিয়েছেন। আজও যেমন তিনিও মাধবী এসেছেন হাসপাতালে মানসীর খোঁজ নিতে। হাসপাতালের এক বয়স্ক মনোবিদ ডাক্তারবাবুর চেম্বারে শুকনো মুখে বসেছিলেন অতুল ও মাধবী। তখনই নার্স এসে বলল, দুঃখিত অতুলবাবু, মানসী দেবীর অবস্থার কোনো উন্নতি হয়নি। আজ দেখলাম তিনি একজন নতুন প্রেমিকের চরিত্র তৈরি করেছেন। তবে এবারের কল্পনাটা একটু আলাদা। এইবারের কাল্পনিক প্রেমিক হলেন ধুতি পাঞ্জাবি পরা এক বাঙালি বাবু সেজে থাকা জমিদারের ভূত। তার নাম আবার প্রলয়বাবু। ডাক্তারবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখুন অতুলবাবু, আমরা আমাদের দিক থেকে সব চেষ্টা করছি। এখন মানসী দেবী সেরে উঠবেন কিনা সেটা সময়ই বলবে। অতুল ও মাধবী ডাক্তারবাবুকে নমস্কার জানিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ালেন। ফিরতি পথে তারা একবার মানসীর ঘরে গিয়ে তাকে দেখতে চাইলেন। তারা দেখলেন মানসী বিছানার ওপরে পাগলের মতন উবু হয়ে বসে, নিজের ডায়েরিটাকে বুকে চেপে ধরে অদ্ভুত মুগ্ধতার চোখে কোনো এক অদৃশ্য মানুষের দিকে যেন তাকিয়ে আছে। তার ঠোঁটে নরম হাসি, মাঝে মাঝে যেন মৃদু স্বরে বাহবা দিচ্ছে। ও প্রলয়বাবু, এই কবিতাটা তো সত্যিই অসাধারণ। মাধবী আতঙ্কিত মুখে অতুলের হাত ধরল। চলো অতুল, এখানে আর থাকতে ইচ্ছে করছে না আমার। তারা দুজনে নিঃশব্দে দরজা পেরিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু মানুষের সেদিকে কোনো খেয়াল নেই, কারণ তার সামনে এখনো বসে আছেন সেই ধুতি পাঞ্জাবি পরা প্রলয়বাবু। চোখে সোনার ফ্রেমের চশমা, মুখে স্নিগ্ধ হাসি। তিনি মানসীকে শোনাচ্ছেন তার নতুন লেখা কবিতাটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।